অনেকদিন হয়ে গেল বাজেট বিল্ড করা হয় না। অনেকদিন বলতে গেলে আসলে সপ্তাহ ২ এক আগেই বাজেট বিল্ড এসেছে। কিন্তু ফরচুনেটলি আপনাদের প্রেশারে আর পিসি বিল্ডার টিমের কর্মতৎপরতায় আমাদের প্রোডাকশন টাইম আগের থেকে এখন অনেক ফাস্ট। এইজন্য হয়তো ২ সপ্তাহকে অনেকদিন মনে হচ্ছে, কারণ ভেতরে বেশ কিছু ভিডিও চলে এসেছে। যাই হোক, আজকে আমরা আরেকটা বাজেট বিল্ড করতে যাচ্ছি এবং বিল্ডটা হতে যাচ্ছে অল ইন্টেল উইদিন 50K। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে প্রোভাইড করেছে পতাকা আইটি থেকে তাদের অ্যানিভার্সারি অফার উপলক্ষে, অর্থাৎ একটা স্পেশাল প্রাইস থাকবে। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই বিলটার জন্য প্রসেসর সিলেক্ট করতে গিয়ে আমরা অনেকটা প্যারা খেয়েছি, কারণ আমাদের হাতে অপশন ছিল 5600G, দ্য ইনফেমাস মোস্ট পাওয়ারফুল প্রসেসর। এর বাইরে ছিল 5500 এবং 5600 নন জি প্রসেসরগুলো, কিন্তু এদের সবাইকে বাদ দিয়ে আমরা নিয়েছি ইন্টেল কোর i3 12 প্রজন্মের প্রথম আলোর ভাষায় 12100F। কারণ অলরেডি আমরা 5500 দিয়ে পিসি বিল্ড করে ফেলেছি, 5600G দিয়েও করে ফেলেছি, কিন্তু আমরা চাচ্ছিলাম এই বিল্ডটা আমরা ইন্টেলের হাইপার এনকোডিং এর সুবিধা নিতে। হাইপার এনকোডিং এর সুবিধাটা পাবেন যারা ভিডিও এডিট করেন তারা। এটার জন্য আপনাকে একটা ইন্টেল প্রসেসর এবং একটা ইন্টেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে। গ্রাফিক্স কার্ডে একটা স্পয়লার হয়তো আপনারা এখনই পেয়ে গিয়েছেন। যাই হোক, 12100F হচ্ছে একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর, দাম 11,200 টাকা। যদিও 5600G 12,000 টাকার আশেপাশেই পাওয়া যায়, সেটা একটা 6 কোর প্রসেসর। 12100 এ যদিও সিঙ্গেল কোর পারফরমেন্স বেটার, তবে 5600G তে যেহেতু 2টা এক্সট্রা কোর রয়েছে, সো ওই দিক থেকে আপনি আবার মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে বেনিফিট পাবেন। কাজে এই জায়গাটা আপনাদের হাতেই থাকলো, আপনাদের প্রায়োরিটি অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের প্রসেসর, সেক্ষেত্রে তো মাদারবোর্ডটাও চেঞ্জ হয়ে যাবে। তবে যারা এডিটিং এর ক্ষেত্রে হাইপার এনকোডিং এর সুবিধা নিতে চান তাদের জন্য 12100 ঠিক আছে আই গেস। তবে আবার অনেক সময় দেখা যেতে পারে হাইপার এনকোডিং দিয়ে আপনি যতটুকু বেনিফিট পাচ্ছেন তার থেকে আপনার 5600G'র 2টা কোর বাড়তি বেনিফিট দিচ্ছে। তবে একটা ফ্যাক্টর রয়েছে যেটা আপনার সিদ্ধান্ত নিতে একটা ক্লিয়ার রোল প্লে করতে পারে, সেটা হচ্ছে Zen 4 সাপোর্ট। PCIe Zen 4 সাপোর্ট থাকার কারণে আপনার গ্রাফিক্স কার্ডটা PCIe 4 এর ব্যান্ডউইথের এক্সেস নিতে পারবে, সো দ্যাটস এ প্লাস। এই হচ্ছে 12100F। বক্সটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা দেশীয় শিল্পের বহিঃপ্রকাশ। যাই হোক, অসুবিধা নেই, দাম ভালো আছে, 11,200 টাকা 12100F, নট ব্যাড। তবে 5600G যেহেতু এই প্রাইস রেঞ্জে রুল করছে, আমার মনে হয় প্রসেসরের দামটা যদি 10,000 আশেপাশে হতো তাহলে হয়তো অনেকের ডিসিশন মেকিং এ অনেক বেশি ইম্প্যাক্ট রাখতে পারতো। যাই হোক, যারা ইন্টেল ফ্যান রয়েছেন এবং ইন্টেল ছাড়া চলেই না তাদের জন্য এটা একটা পারফেক্ট সিস্টেম হতে পারে। কুলার হিসেবে আমরা ব্যবহার করছি স্টক কুলারটাই, কারণ 12100F একটা i3 এন্ট্রি লেভেলের প্রসেসর, এর জন্য আসলে প্র্যাকটিক্যালি এর থেকে বাড়তি কিছু দরকার নাই। তবে যদি আপনাদের অ্যাস্থেটিক মেইনটেইন করার খায়েশ বা আগ্রহ থেকে থাকে, আপনারা একটা আফটার মার্কেট কুলার নিয়ে নিতে পারেন। তবে 2000 টাকার থেকে বেশি এই কুলারের পেছনে এটার জন্য খরচ করাটা আসলে কি বলে ওয়াস্টেজ হবে, সো এটা রেকমেন্ডেড করার কোনো ওয়ে নেই। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি Arck H610M HDV। কর্নার একটা স্টিকার দেখতে পাচ্ছি, স্টার অ্যাসুরেন্স। LG এর 1700 সকেটের এই মাদারবোর্ডটায় রয়েছে একটা NVMe স্লট, একটা Zen 4 PCIe স্লট, একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানোর জায়গা রয়েছে। MATX এই বোর্ডটা এই প্রাইস রেঞ্জে একটা ডিসেন্ট চয়েস হতে পারে, তবে আপনাদের যদি আরো কোনো ব্র্যান্ড প্রেফারেন্স থাকে আপনারা সেগুলো নিতেই পারেন, কোনো প্যারা নাই। আর যারা ড্রাগন রয়েছেন তারা চাইলে B660 মাদারবোর্ডেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার আরো 1000-5 টাকা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ কিছু বুদ্ধিজীবীদের জন্য Z690।
সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি HP EX 900 প্লাস 512 জিবি, যেটা মার্কেট প্রাইস হচ্ছে 3500 টাকার আশেপাশে। এসএসডি মার্কেটে এখন অনেক বেশি গ্যাঞ্জাম, অনেকগুলো কোম্পানি কাছাকাছি প্রাইস রেঞ্জে ভালো ভালো প্রাইসে অনেকগুলো এসএসডি বাজারে নিয়ে এসেছে। এসএসডি নিয়ে আমাদের সম্পূর্ণ একটা আলাদা রিভিউ সিরিজ রয়েছে। আপনারা যদি প্লেলিস্টগুলোর মধ্যে এসএসডি রিভিউ দেখেন, এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো চয়েস করে নিতে পারেন। এই বিল্ডে আমরা এইটাই ব্যবহার করছি, দাম হচ্ছে 3500 টাকা 512 জিবির জন্য। আর এর বাইরে বলার মতো কথা হচ্ছে, স্টোরেজ আসলে একটা সাবজেক্টিভ ব্যাপার। এক একজনের এক এক রকম সাইজ ক্যাপাসিটি দরকার হয়, যার যেমনটা দরকার হয় সিস্টেম ড্রাইভের বাইরে আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন। চাইলে সিস্টেম ড্রাইভটা আপনারা একটু কমিয়ে 256-এও রাখতে পারেন। তবে যেহেতু এই মাদারবোর্ডের স্লট মাত্র একটাই, কাজে সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনি NVMe বা M.2 একটাই লাগাতে পারবেন, এর বাইরে আপনাকে সেট SSD বা হার্ড ড্রাইভ নিতে হবে। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করেছি সেমি ন্যাচারাল থেকে জাতীয় ব্র্যান্ডের দিকে সগর্বে এগিয়ে যাওয়া কিংস্টন ফিউরি বিস্ট 3200 মেগাহার্জ 8GB দুইটা স্টিক। এগুলো বাজারে অ্যাভারেজ প্রাইস হচ্ছে 2300 টাকার আশেপাশে। দুইটার জন্য হয়তো আপনাকে খরচ করতে হবে প্রায় 4600 টাকার মতো। কিংস্টনের র্যামগুলো বছর 3 ধরে যখন হ্যান্স বাংলাদেশ অফিসিয়ালি বাংলাদেশে ইম্পোর্ট করছে, তারপর থেকে আমরা রেগুলার ব্যবহার করেছি। এই প্রাইস রেঞ্জে অন্যতম স্টেবল র্যাম হিসেবে আমরা এগুলো মার্কেটে স্টাবলিশ হতে দেখেছি। যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকেও খুব ভালো ফিডব্যাক পাওয়া গিয়েছে। বাকিটা যারা অলরেডি ব্যবহার করছেন তারাই আরো ভালো বলতে পারবেন। তবে এইখানে আপনাদের জন্য কোনো প্রেশার নাই, র্যাম আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ব্র্যান্ড ওয়াইজ, স্টেবিলিটি ওয়াইজ, প্রাইস ওয়াইজ যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়। অধিকাংশ র্যাম কম বেশি সিমিলার পারফরমেন্স দেয়। তবে আপনাদের যদি আলাদা কোনো ব্যক্তিগত পছন্দের র্যাম থেকে থাকে, আপনারা ডেফিনেটলি সেটা নিতে পারেন। কেস হিসেবে এই সিস্টেম আমরা ব্যবহার করেছি পাওয়ার ট্রেন নামে একটা ব্র্যান্ডের, কি জানি নাম, পিটি 701 তারপর সামথিং একটা কেস। এইটা একটা ATX কেস। সামনের ফুল প্যানেলটা হচ্ছে মেশ আর সাইড প্যানেলটা হচ্ছে প্লাস্টিক, অ্যাক্রিলিক। কেসটার দাম 3500 টাকা। এটাই রয়েছে 4টা RGB ফ্যান, কিন্তু কোনো কন্ট্রোলার নাই, অর্থাৎ চটপটির দোকানের মতো জ্বলতে থাকবে র্যান্ডমলি বিভিন্ন ভাবে। কোনো রিমোট টিমোট কিছুই নাই, ইভেন কানেক্টরটা হচ্ছে মোলেক্স। সো আপনারা চাইলে এই প্রাইস রেঞ্জে ডিফারেন্ট কোনো কেস অ্যাভেবিলিটির ভিত্তিতে চয়েস করে নিতে পারেন। আর যদি চটপটির দোকানই আপনার ফেভারিট হয়, তাহলে চটপটিই খান। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ব্যবহার করছি ইন্টেল আর্ক A380। এই গ্রাফিক্স কার্ডটা যখন প্রথম ইন্টেল লঞ্চ করে আমাদের স্টুডিওতে একটা এসেছিল, কিন্তু ওই মুহূর্তে ড্রাইভার অনুযায়ী যে পারফরমেন্স হয়েছিল, তাতে ওই ইম্পোর্টার কোম্পানি আমাদেরকে ফোন দিয়ে বলে, ভাই থাক, এটা রিভিউটা পাবলিশ করেন না। তবে দিন বদলে গিয়েছে। যদিও তখন A380 গুলো 4GB তে আসতো, এখন যেগুলো আসছে এগুলো 6GB। এর মধ্যে ইন্টেল অনেকগুলো ড্রাইভার লঞ্চ করেছে। ড্রাইভারের সিচুয়েশনটা হয়েছে অনেকটা স্টেবল। আমরা অডিয়েন্স থেকে অনেকদিন যাবতীয় রিকোয়েস্ট পাচ্ছিলাম এই কার্ডটা নিয়ে কিছু করার জন্য। কাজে আজকের বিল্ডে আমাদের একটা আইডিয়া পাওয়ার সুযোগ হয়েছে যে অ্যাকচুয়ালি কার্ডটা কেমন পারফর্ম করে। অন পেপার তো ভালোই, বাট প্র্যাকটিক্যালি কি। গুনির ইন্টেল আর্ক A380 ফোটন, এটার দাম হচ্ছে 15,000। যদিও 15,000 টাকার আশেপাশে বেশ কিছু কার্ড রয়েছে বাজারে, যেমন 5500 XT, 1650ও দেখা যাচ্ছে এখন বাজারে। আবার একটু কম দামের মধ্যে রয়েছে RX 580। এখানে ভিন্ন ভিন্ন চয়েস রয়েছে ভিন্ন ভিন্ন পারপাজের জন্য। ইচ্ছা আছে এই সবগুলো কার্ড একসাথে করে একটা রাউন্ড অফ ভিডিও কোনো এক সময় করার, কিন্তু এই জন্য যে প্যারা খেতে হবে সেটা ওয়ার্থ ইট না, এবং সম্ভবত এই ধরনের কম্পারিজন ভিডিওতে কোনো স্পন্সরও আসবে না। তবে ইচ্ছা রয়েছে, বাকিটা আপনাদের দোয়ার উপরে ডিপেন্ড করে। কার্ডটার পারফরমেন্স নিয়ে আমাদের বিল্ড শেষে পারফরমেন্স টেস্টে আরো বিস্তারিত আলোচনা হবে। দেখা যাক পাওয়ার সাপ্লাই কি ব্যবহার হচ্ছে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এই বিল্ডের জন্য বেশ কয়েকটা চয়েস পেয়েছিলাম। বাজারে বেশ কিছু পাওয়ার সাপ্লাই রয়েছে যেগুলো নন রেটেড এবং বেশ কম দামে পাওয়া যায়, 2 থেকে 2500 টাকা প্রাইস রেঞ্জে। কিন্তু ইন দ্য লং রানে এই ধরনের পাওয়ার সাপ্লাই গুলো সিস্টেমে ব্যবহার করা একটু রিস্কি হয়ে যায়, কারণ নন রেটেড পাওয়ার সাপ্লাই গুলো আপনাকে কি ধরনের পাওয়ার দিবে এই নিয়ে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া কঠিন। কাজে অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই গুলো টিআর লিস্টের নিচের দিকে থাকে এবং অনেক সময় নিজে পড়ার সাথে সাথে অন্য কোনো কম্পোনেন্টকে সাথে নিয়ে পুড়ে যায়। পাওয়ার সাপ্লাই হিসেবে এই সিস্টেমে আমরা ব্যবহার করেছি FSP 500 ওয়াট 80+
ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই, যেটার দাম হচ্ছে বাজারে 4300 টাকার মতো। যদিও A380 সিস্টেমের জন্য রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 350 ওয়াট, বাট স্টিল আমরা ব্যবহার করছি একটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এর কারণ হচ্ছে এর থেকে কম দামে এই ধরনের 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই আমরা আর বাজারে দেখি নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় এফএসপির এই পাওয়ার সাপ্লাইটা, এই সিস্টেম কেন এই 50-60 হাজার টাকার রেঞ্জের মধ্যে যাদের বাজেট রয়েছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। এই টোটাল বিল্ডে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলোর দাম আমাদের পড়েছে 54,200 টাকার মতো। তবে এই টোটাল প্যাকেজটা পতাকা.it তাদের অ্যানিভার্সারি উপলক্ষে দিচ্ছে মাত্র 49,500 টাকায়, উইচ ইজ এ ভেরি গুড ডিল। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা তাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। বিল্ড শেষ, এবার চলুন একটু সৌন্দর্য উপভোগ করা যায়। এবার পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। পারফরমেন্স টেস্টে আমাদের মেইন টার্গেট হচ্ছে A380 কেমন পারফর্ম করে সেটা খুঁজে বের করা। গেম টেস্ট আমরা শুরু করেছি ফার ক্রাই 6 দিয়ে। ফার ক্রাই 6 এ আলট্রা সেটিংসে আমরা এভারেজ ফ্রেম রেট পেয়েছি 46, 1% লো ছিল 37 ও ম্যাক্সিমাম এফপিএস ছিল 51। এক্সপিরিয়েন্স একদম বাটার স্মুথ যেমন ছিল না, আবার স্টার্টারি ল্যাগি এক্সপিরিয়েন্সও ছিল এমনটাও বলা যাচ্ছে না। বেশ ভালো মতো প্লেবল এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা। তবে সেটিংসটা আলট্রা থেকে হাইতে ডাউনগ্রেড করলে 60 এফপিএস সহজেই পাওয়া যাবে বলেই আমাদের বিশ্বাস। এরপরে এভারগ্রিন GTA 5 আর্ক A380 তে আমাদের GTA 5 এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। এভারেজে এফপিএস পেয়েছি 106, এফপিএস কখনোই 94 নিচে নামেনি, 1% লো ছিল যথেষ্ট ভালো 84। অর্থাৎ পুরাতন গেম হলেও চাহিদা ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে ইন্টেল GTA 5 এর জন্য তাদের জিপিইউকে ভালোভাবেই অপটিমাইজ করেছে। এরপরে ফোরজা হরাইজন 5, ফার ক্রাই 6 এ মোটামুটি আর GTA 5 এ অসাধারণ খেলা দেখানো A380 এসে মুখ থুবড়ে পড়েছে রেসিং ব্লকবাস্টার ফোরজা হরাইজনে। এভারেজে 20, ম্যাক্সিমাম 25 এবং মাত্র 16, 1% লো এর এই ন্যাক্কারজনক পারফরমেন্সের মূল কারণ অনেকেরই গেস করতে পারার কথা। A380 এর মাত্র 6GB VRAM, XeSS এনাবল করা ছাড়া কোনো উপায় নাই। উপরে মনে হয় ভুলক্রমে XeSS কে FSR বলে ফেলেছি। আসলে গত কয়েকদিনে বেশ কিছু AMD GPU রিভিউ হয়েছে, তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, স্পাইডারম্যান রিমাস্টার্ডেও গেম প্লে এক্সপিরিয়েন্স ছিল ফার ক্রাই 6 এর মতো। এভারেজে ছিল 51, ম্যাক্সিমাম 93, পাশাপাশি 1% লো ছিল 35। এখানেও VRAM এর একটা বড় ইস্যু ছিল। স্পাইডারম্যানও VRAM ইন্টেন্সিভ একটা টাইটেল হয়। 6GB VRAM এখানে নেগেটিভ রোল প্লে করেছে। তবে আলট্রার পরিবর্তে হাই সেটিংস অথবা XeSS দিয়ে বাটার স্মুথ গেম প্লে করা সম্ভব A380 তে। এরপরে প্লেকটেলের সামনেও প্রত্যাশিতভাবেই ফল করেছে আর্ক। A380 2 দিন আগে আমরা RX 5500 XT ও 580 যে পরিণতি দেখেছিলাম, একই ঘটনা আর্কের সাথেও ঘটেছে। এভারেজে 19 FPS, ম্যাক্সিমাম 20 FPS ও 1% লোতে 19 FPS এক্সপিরিয়েন্স ছিল ডিজাস্টারাস। সাইবারপাঙ্কের এক্সপিরিয়েন্স অবশ্য প্লেকটেলের তুলনায় বেশ অনেকটাই ভালো ছিল। আলট্রা সেটিংসে এই গেমে স্মুথ গেম প্লে আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। এভারেজে আমরা পেয়েছি 28 FPS, ম্যাক্সিমাম ছিল 32, 1% লো ছিল 19। সেটিংস কমিয়ে বা XeSS অন করে এই গেমে 45 থেকে 50 ঘরে এফপিএস পাওয়া পসিবল। ওভারঅল এক্সপিরিয়েন্স আর অপিনিয়ন হচ্ছে, আমাদের টেস্টিং আমরা যা রেজাল্ট পেয়েছি তাতে আর্ক A380 এর ক্যাপাবিলিটি সম্পর্কে যে সিদ্ধান্তে আসা যায়, শেষ 1-1.5 বছরের AAA টাইটেলগুলো আলট্রা সেটিংসে খেলা কোনোভাবেই সম্ভব না। কিছু গেম হাইতে খেলা যেতে পারে, কিছু ক্ষেত্রে সেটিংস টুইক করে XeSS দিয়ে মোটামুটি এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। আবার কিছু কিছু টাইটেল আছে যেখানে সেটিংস লোয়েস্ট করে বা XeSS দিয়েও 60 FPS মার্ক অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। পুরাতন গেমগুলো অপটিমাইজেশন ভালো হওয়ার সাপেক্ষে অবশ্যই খেলতে পারবেন। স্পোর্টস টাইটেলগুলোতে সমস্যা হবে না একদমই। এ ধরনের পারফরমেন্স অপ্রত্যাশিত বা উদ্ভট বলার কোনো সুযোগ নাই, কারণ এটা একটা এন্ট্রি লেভেলের জিপিইউ এবং এই টোটাল সিস্টেমটাও একটা এন্ট্রি লেভেল এডিটিং সিস্টেম বলতে পারেন। সো এইখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটা আসলে ঠিক হবে না। এই ধরনের পারফরমেন্সের জন্য হার্ডওয়্যারগুলোই হচ্ছে মেইন বটলনেক। এখানে ড্রাইভার অপটিমাইজেশনের থেকেও বড় সমস্যা হচ্ছে মেমোরি কনফিগারেশন। যাই হোক, অবশ্যই এই বাজেটের থেকে খুব বেশি কিছু এক্সপেক্ট করাও ডিফিকাল্ট। তবে হয়তো 5500 XT ব্যবহার করলে আপনারা একটু বেটার এফপিএস পাবেন। তো এই জন্য যারা একদমই গেমিং ফোকাস বিল্ড করতে চান তারা হয়তো ওই জিপিইউটাকেই প্রেফার করতে পারেন। এইবার হচ্ছে সেই বহুল আকাঙ্ক্ষিত
ভিডিও এডিটিং টেস্ট। এই সিস্টেমটা আমরা গেমিং এর থেকেও ভিডিও এডিটিংকে বেশি ফোকাসড বলে মনে করছি। 8K 60 FPS এর 753 মেগাবাইট পার সেকেন্ডের একটা ফুটেজ আমাদের ব্ল্যাকম্যাজিক ক্যামেরা থেকে আমরা ডিরেক্টলি প্রিমিয়ারে তুলে ফেলি, যেটা ডিউরেশন হচ্ছে 45 সেকেন্ড। আমরা রিয়েল টাইম প্লেব্যাকে কোনো ধরনের প্রক্সি এবং কালার গ্রেড ছাড়া 2296টা ড্রপ ফ্রেম পেয়ে এরপরে 8K এর ফাইলটাকে আমরা ডাউন স্কেল করে 4K তে এক্সপোর্ট করেছি, যেটা 3 মিনিট 34 সেকেন্ডে এক্সপোর্ট করতে এই সিস্টেমটা সক্ষম হয়েছে, হুইচ ইজ প্রিটি গুড। এবং এই এক্সপোর্ট টাইমের সময় আমরা হাইপার এনকোডিং এবং হার্ডওয়্যার এনকোডিং দুটোই চালু রেখেছিলাম। এখানে সিপিইউ এবং জিপিইউ এর ইউসেজ রেশিও ছিল 60 to 80%, এটাও খুব ভালো একটা নাম্বার বলতে হবে। তবে আমার ধারণা 5600G ইউজার যারা রয়েছেন তারা দুইটা বাড়তি করার কারণে তারাও ভালো পারফরমেন্সই পাবেন। স্টিল যারা ইন্টেল প্রেফার করেন তারা হয়তো ইন্টেল সিস্টেমই থাকতে চাইবেন। এই সেম পিসিটা 49,500 টাকায় সেম কনফিগারেশন দিয়ে আপনারা potaka.it থেকে অর্ডার করতে পারবেন। তাদের অ্যানিভার্সারি উপলক্ষে তারা লিমিটেড কিছু কোয়ান্টিটিতে এই পিসিটা সেল করবে, তবে এই লিমিটেড কোয়ান্টিটিটা খুব লিমিটেড না, গতবারগুলোর থেকে এবার তুলনামূলকভাবে বেশি ইউনিট তারা রেখেছে বলে আমাদের ধারণা। লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আরেকটা কথা বলে দেওয়া জরুরি মনে করছি, যেহেতু আর্ক A380 নিয়ে অনেক কথাই হলো, ইন্টেল 10 জেন এবং রাইজেন 3000 সিরিজের নিচে আসলে এই জিপিইউ গুলো ব্যবহার করা ঠিক হবে না, কারণ এগুলো এখনো ওই রকম ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল না, অনেক ক্ষেত্রে পারফরমেন্স অনেকই কম পায়। আবার 5600G 2 কোর নিয়ে আমরা যদিও অনেক কথাবার্তা বলছি বাড়তি কোর পাওয়া যায়, কিন্তু আমরা এমনও দেখেছি ইন্টেল গ্রাফিক্স কার্ডের সাথে 5600G মতো প্রসেসর পেয়ার আপ করে অনেকেই নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেই সব দিক থেকেও বলতে পারেন 5600Gটা হয়তো A380 জন্য অ্যাভয়েড করাই বেটার। যদি গেমিংই হয় আপনার মূল ফোকাস, তাহলে 5500XT বা RX 580 সাথে 5600G অথবা জাস্ট 5500 বা 5600 পেয়ার করলে সেগুলোই বরঞ্চ বেশি সেন্স মেক করে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।